আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা বিশাল গাড়ি তৈরির কারখানা বানানোর অনেক আগে ইঞ্জিনিয়াররা কি করে বলে দেন যে সবকিছু একদম নিখুঁতভাবে কাজ করবে? এর পেছনে যে দারুণ একটা কৌশল আছে তার নাম কম্পিউটার সিমুলেশন। আর আজ আমরা এই কৌশলটারই গভীরে যাব। ভাবুন তো একবার, একটা নতুন ফ্যাক্টরি ডিজাইন করতে হবে যেখানে কোটি কোটি টাকার বিনিয়োগ। এখন শুধু খাতা কলমের হিসেব দিয়ে কি এটা বোঝা সম্ভব যে কোন মেশিনটা ঠিক কোথায় বসালে সবথেকে বেশি প্রোডাকশন পাওয়া যাবে? এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। আসলে কি হয়, যখন কোনো সিস্টেমে হাজারো জিনিস একসাথে কাজ করে, যেমন বলুন একটা শহরের ট্রাফিক, তখন পুরনো পদ্ধতিগুলো আর তেমন কাজে আসে না। মানে প্রত্যেকটা গাড়ির স্পিড, ড্রাইভারের সিদ্ধান্ত, সিগন্যালের টাইমিং, এই সব কিছু মিলিয়ে ব্যাপারটা এতটাই জটিল হয়ে যায় যে বাস্তবে টেস্ট করাটা প্রায় অসম্ভব। তাহলে এই ধরনের জটিল সিস্টেমগুলো ডিজাইন করার সেরা উপায় কি হতে পারে? আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই ইঞ্জিনিয়াররা একটা ডিজিটাল খেলার মাঠ তৈরি করেছেন, হ্যাঁ, যার নাম সিমুলেশন। চলুন এই খেলার নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়া যাক। খুব সহজ ভাষায় বললে এটা হলো ইঞ্জিনিয়ারদের জন্য একটা ডিজিটাল প্লেগ্রাউন্ড, কিংবা বলতে পারেন অনেকটা ক্রিকেট ম্যাচের আগে নেট প্র্যাকটিসের মতো। আসল মাঠে নামার আগে কম্পিউটারের ভেতরেই পুরো সিস্টেমটা বানিয়ে চালিয়ে এমনকি ইচ্ছে মতো ভেঙে গড়েও দেখা যায়। তাহলে সিমুলেশন ব্যবহার করার আসল সুবিধাটা কি? দেখুন, এর মাধ্যমে আমরা হাজারো হোয়াট ইফ সিচুয়েশন টেস্ট করতে পারি। মানে, একটা নতুন ফ্যাক্টরির লেআউট কেমন হবে, কোন মেশিন কোথায় বসালে প্রোডাকশন একদম তুঙ্গে থাকবে, এই সব প্রশ্নের উত্তর যদি আগে থেকেই পাওয়া যায় তাহলে কোটি কোটি টাকা আর অনেকটা সময় দুটোই বাঁচে। তাহলে বাস্তব জগতে ঝুঁকি না নিয়ে পরীক্ষা করার জন্য সিমুলেশন কি একটা দারুণ টুল নয়? কিন্তু একটা কম্পিউটার তো শুধু নিয়ম মেনে চলে, তাই না? তাহলে ওর তৈরি মডেলটা বাস্তব জগতের মতো এত আনপ্রেডিক্টেবল হয় কি করে? এর কারণ হলো ইঞ্জিনিয়াররা এই নিয়মের মধ্যেই একটা গোপন মশলা মিশিয়ে দেন, আর সেই মশলাটাই হলো র্যান্ডমনেস বা অনিশ্চয়তা। একটা খুব সাধারণ উদাহরণ দিই। আমরা কেউই কিন্তু আগে থেকে বলতে পারি না যে পরের সিগন্যালে ঠিক কত সেকেন্ড দাঁড়াতে হবে। এটা অনেক কিছুর ওপর নির্ভর করে, রাস্তায় জ্যাম কেমন, তখন কটা বাজে, এমনকি সামনের গাড়িটা কখন ছাড়বে তার ওপরও। এই যে অনিশ্চয়তা, এটাই হলো র্যান্ডমনেস। ইঞ্জিনিয়াররা এই অনিশ্চয়তাকে গণিতের ভাষায় প্রকাশ করার জন্য যে টুল ব্যবহার করেন তাকেই বলে র্যান্ডম ভ্যারিয়েবল। আমাদের ট্রাফিক সিগন্যালে অপেক্ষার সময়টা হলো ঠিক এমনই একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে বাস্তবতাকে সঠিকভাবে অনুকরণ করতে হলে কোন জিনিসটাকে মডেল করা সবচেয়ে জরুরি? উত্তরটা হলো এই অনিশ্চয়তা। এবার চলুন সিমুলেশনের একেবারে হার্টে ঢোকা যাক। একটা মেশিন যেটা শুধু 0 আর 1 বোঝে, সে কিভাবে বাস্তব জগতের মতো এই র্যান্ডমনেস বা এলোমেলো ভাব তৈরি করে। চলুন এই ইঞ্জিনের ভেতরের কলকবজাগুলো একটু দেখে আসি। এই পর্বে আমরা দেখব কম্পিউটার কি করে খুব সাধারণ কিছু সংখ্যা দিয়ে প্রকৃতির সবচেয়ে পরিচিত প্যাটার্নগুলোর একটা, এই যে বেল শেপড নর্মাল ডিস্ট্রিবিউশন, তৈরি করে ফেলে। এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের উচ্চতা থেকে শুরু করে পরীক্ষার নম্বর পর্যন্ত অনেক কিছুই এই নিয়মটা মেনে চলে, যেখানে বেশিরভাগ মান গড় মানের কাছাকাছি থাকে। নর্মাল ডিস্ট্রিবিউশনের মান তৈরি করার একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর পদ্ধতি আছে। প্রথমে কম্পিউটার 0 থেকে 1-এর মধ্যে 12টা র্যান্ডম সংখ্যা নেয়, তারপর সেগুলোকে যোগ করে দেয়, আর একদম শেষে ওই যোগফল থেকে 6 বিয়োগ করে। ব্যাস! যদিও এটা একটা সহজ পদ্ধতি, এর থেকে আরও উন্নত উপায়ও আছে, কিন্তু এই বিশেষ সংখ্যাগুলো মানে 12 আর 6 ব্যবহারের পেছনে একটা মজার অঙ্ক আছে যা পুরো প্রক্রিয়াটাকে কাজ করতে সাহায্য করে। এই ফর্মুলাটা মনে রাখার জন্য এই লাইনটা কিন্তু খুব কাজের। 12 জন মিলে গড়ল মানে 12টা সংখ্যা যোগ করা, 6 গেল বাদ মানে 6 বিয়োগ করা, আর ফল যা পাওয়া গেল তা হল নর্মাল ডিস্ট্রিবিউশন। ব্যাপারটা ঠিক এই ছবির মতো। দেখুন, একটা সাধারণ আকার থেকে শুধু একটা নিয়ম বারবার প্রয়োগ করে কত জটিল একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আমাদের র্যান্ডম নম্বর তৈরির পদ্ধতিটাও ঠিক এমনই। এটাই তো কম্পিউটেশনাল পদ্ধতির আসল সৌন্দর্য। তাহলে জটিলতাকে মডেল করার জন্য কি সবসময় জটিল নিয়মেরই দরকার হয়? না, সহজ নিয়ম বারবার প্রয়োগ করাই হলো এর মূল চাবিকাঠি। বেশ, থিওরি তো অনেক বোঝা গেল, কিন্তু এই ডিজিটাল খেলার মাঠ বাস্তবে কোথায় কোথায় কাজে লাগে? চলুন সিমুলেশনের কিছু দারুণ অ্যাপ্লিকেশন দেখে নেওয়া যাক। টেলিকমিউনিকেশন থেকে শুরু করে ফিন্যান্স, সিমুলেশনের ব্যবহার কিন্তু সব জায়গায়। একটা মোবাইল নেটওয়ার্ক কি করে লক্ষ লক্ষ কল একসাথে সামলায়, বা একটা গাড়ি তৈরির কারখানায় রোবটগুলো কি করে সবচেয়ে এফিশিয়েন্টলি কাজ করে, এইসব জটিল পরিকল্পনার পেছনেই রয়েছে সিমুলেশন। এমনকি ফিন্যান্সের জগতেও মন্টে কার্লো সিমুলেশনের মতো পদ্ধতি ব্যবহার করে বিনিয়োগের ঝুঁকি মাপা হয়।
তাহলে আসল কথাটা হলো সিমুলেশন আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রযুক্তিকে সম্ভব করে তুলেছে, যদিও আমরা সেটা হয়তো সরাসরি দেখতে পাই না। এটাই হলো আধুনিক এফিসিয়েন্সির মূল চালিকা শক্তি। এতক্ষণ আমরা সিমুলেশনের জগৎটা ঘুরে দেখলাম। এবার সময় হয়েছে মূল শিক্ষাগুলো একবার গুছিয়ে নেওয়ার, আর এটা ভাবার যে এই জ্ঞানটা আমাদের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে। তো আমরা দেখলাম যে সিমুলেশন হলো বাস্তব সিস্টেমের একটা ডিজিটাল মডেল, যেটা র্যান্ডমনেস ব্যবহার করে অনিশ্চয়তাকে অনুকরণ করে। আমরা আরও জানলাম যে কম্পিউটার খুব সহজ পদ্ধতি ব্যবহার করে এই র্যান্ডমনেস তৈরি করতে পারে, আর এটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় প্রত্যেকটা ফিল্ডেই কাজে লাগে। একজন ইঞ্জিনিয়ারের কাছে সিমুলেশনের দক্ষতা থাকাটা অনেকটা ভবিষ্যৎ দেখার ক্ষমতার মতো। কোনো ব্রিজ, গাড়ি বা সফটওয়্যার বানানোর আগেই সেটা কেমন কাজ করবে, কোথায় সমস্যা হতে পারে, এসব আগে থেকেই জেনে নেওয়া যায়। এটা কিন্তু ডিজাইনকে নিখুঁত করার একটা অসাধারণ সুযোগ। ভবিষ্যতের দিকে তাকালে অটোমেটেড ফ্যাক্টরি, ড্রোন ডেলিভারি সিস্টেম বা স্মার্ট সিটি, এই সব কিছুর পেছনেই কিন্তু থাকবে সিমুলেশন। তাই এই দক্ষতাটা শুধু আজকের জন্য নয়, আগামী দশকের টেকনোলজির জন্য এটা অত্যন্ত জরুরি। সুতরাং এই বিষয়ে জ্ঞান অর্জন করাটা ভবিষ্যতের জন্য একটা দারুণ বিনিয়োগ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই শক্তিশালী টুল ব্যবহার করে বাস্তব জগতের কোন সমস্যার সমাধান করা যেতে পারে? সেটা হতে পারে কোনো শহরের বন্যা পরিস্থিতি সামলানোর নতুন উপায়, অথবা একটা হাসপাতালের ইমার্জেন্সি রুমকে আরও কার্যকর করে তোলা। সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম, আর এটা নিয়ে ভাবার দায়িত্বটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের।